সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব গোলক কষে দেখি 12 পার্ট 2 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 1-এর আলোচনা করেছি, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক। সেগুলি নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এখন আমরা পার্ট 2-এ 6 থেকে 10 পর্যন্ত সমস্যাগুলির সমাধান করব। চলো দেরি না করে শুরু করা যাক। চলো এবার 6 অঙ্কটা শুরু করা যাক। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে বাটি মানে কিন্তু ফাঁপা, আবার অর্ধ গোলাকৃতি বলেছে, তাহলে এক মুখে তো লাগছে না, যেটা সমতল সেটা লাগছে না, তাহলে আমাদের শুধুমাত্র বক্রতলটা লাগছে। অর্ধগোলকের ক্ষেত্রে দুটি তল থাকে, একটি সমগ্রতল এবং একটি বক্রতল। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে বক্রতল। বক্রতল এর ফর্মুলা হচ্ছে 2πr²। এবার আমরা অঙ্কটা করব, যেটা বলা আছে সেটা প্রথমে লিখব। 6 অঙ্কটা শুরু করছি। যেটা বলা আছে সেটা হলো অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে পাত লেগেছে। তাহলে অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে পাত লেগেছে 127.2/7 বর্গ সেমি। তাহলে পাত লেগেছে, এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আর আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল, সেটা লিখব। আমরা জানি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr²। এককটা কিন্তু বর্গ একক হবে। এবার এটাও পার্শ্বতল, এটাও পার্শ্বতল বা বক্রতল। এবার দুটোর কি করব, আমরা শর্তানুসারে সমান করে দেবো। তাহলে শর্তানুসারে 2πr² সমান হচ্ছে 127.2/7। আমরা কিসের মান জানি, পায়ের মান জানি 22/7। এখানে r² লিখলাম। এটাতে আমরা গুণ করি, গুণ করার পর যেটা পাবো, গুণ করে এটা যোগ করব, তাহলে পাবো 891/7। তাহলে শুধু r² থাকলো এখানে। তাহলে r² তখন হবে 891 গণিত 7টা উপরে চলে আসবে। আর এখানে 2, যেহেতু এখানে ভাগ ছিল এখানে গুণ হয়ে গেল, আর এখানে গুণ ছিল এখানে ভাগ হয়ে যাবে উল্টোটা, এবং 7টা নিচে আছে। তাহলে 7 কেটে গেল। কি থাকলো আমাদের, যেটা থাকলো সেটা হচ্ছে 22 আর 11। এটা যদি আমরা 11 দিয়ে কাটি 2 হবে, এটাকে 8 11 88, 1 আর 1, তাহলে হচ্ছে 81/4 বা 8 সমান √81/4 বা 8 সমান হবে 9/2। তাহলে এটা কী হয়ে গেল আমাদের, আর এর মান হচ্ছে 9/2। তাহলে ব্যাস বার করতে বলেছে, তাহলে 2r হবে। তাহলে 9/2 গণিত 2, দুদিকে 2 দিয়ে গুণ করে দিলাম, কেটে দিলাম, বা 2r সমান হচ্ছে 9। তাহলে ব্যাস বেরিয়ে গেল, 2r মানে হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস বেরিয়ে কত, 9। তাহলে এককটা কী হবে, তাহলে লিখব অতএব, উত্তর লিখব অতএব
বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি। এটাই অ্যান্সার, 9 সেমিটাই অ্যান্সার। তাহলে আমাদের 6 অঙ্কটি হয়ে গেল। এবার আমরা 7 অঙ্কটি শুরু করব। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত নির্ণয় করি। এখানে বলেছি কিন্তু লোহার গোলা, তার ব্যাসার্ধ বলা আছে, তাহলে ঘন সেমি মানে আয়তন, এবং কি বলা আছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আর দেওয়া আছে, দুটো আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি আয়তনের ফর্মুলা করি তাহলে আয়তনটা পেয়ে যাব, এবং পার্শ্বতলের ফর্মুলা যদি আমরা করি তাহলে পার্শ্বতলটা পেয়ে যাব। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা প্রথমেই আমাদের লিখতে হবে। আমরা দুটো ফর্মুলাই জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। যেহেতু গোলক, বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাইআর স্কোয়ার, এবং আয়তনের যে ফর্মুলাটা সেটা হবে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এবার আমরা অঙ্কটা শুরু করি। 7 অঙ্কটা শুরু করি। যেটা বলে দিয়েছে সেটা প্রথমে আমরা লিখে নেব যে নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধ। নিরেট লোহার গোলাটির ব্যাসার্ধ ব্রেকেটে আর সমান কত হবে, এটা বলে দিয়েছে 2.1 সেমি। এবার আমরা বার করব গোলা, অতএব গোলাটির আয়তন। গোলাটির আয়তন ফর্মুলা হবে 4/3 পাই আর কিউব, এককটা হবে ঘন একক। তাহলে 4/3, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 2.1 গণিত 2.1 গণিত 2.1। এখানে যখন এককটা লিখব তখন ঘন সেমি হবে, এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দশমিকগুলো যদি তুলে দিই তাহলে যেটা হবে 4/3 গণিত 22, নিচে 7, উপরে হচ্ছে 21 গণিত 21 গণিত 21। প্রত্যেকটা একটার পর দশমিক আছে, ওই জন্য 10 হয়ে গেল, 3টে 10। এবার কাটছি, 3 7 21, এটাও 7 7 কেটে গেল। এবার নিচে 3টে 10 আছে মানে 1000, এবং উপর আছে, এখানে কাটা যায় কিন্তু কাটলে আবার ভাগ করতে অসুবিধা হবে, তাই এমনি শুধুমাত্র গুণ করে ভাগ করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি 4, 22, 21 এবং 21 এইগুলোর গুণফল করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 38,808/1000, এত ঘন সেমি। এবার 3টের পর দশমিক, তাহলে 38.808 ঘন সেমি। তাহলে আমরা কতটা আয়তন, একটা ফর্মুলা, একটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে গোলকটিতে কত লোহা আছে, এত ঘন সেমি। তাহলে লিখব, অতএব, উত্তরটা লিখে নিই, অতএব গোলাটিতে লোহা আছে 38.808 ঘন সেমি। এটা একটা অ্যান্সার, ঠিক আছে। আর একটা উত্তর চেয়েছে, সেটি কি, সেটি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। লিখব, অতএব গোলাটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার।
এখানে হবে বর্গ একক। তাহলে 4 গণিত 22/7, পায়ের মান হচ্ছে 2.1 গণিত 2.1, এটা হবে বর্গ সেমি। তাহলে হবে 4 গণিত 22 গণিত 21 গণিত 21, এটা হবে 7 গণিত 10 গণিত 10, এটা কাটলে হবে 3। এক্ষেত্রেও আমরা যদি ভাগ করে দিই তাহলে আবার গুণ করতে অসুবিধা হবে, কাটাকাটি করে দিই, তাহলে কাটাকাটিটা করব না, কি করব, গুণ করে দেবো। কত কত, 4 22 3 আর 21, ঠিক আছে। এটাকে গুণ করলে যেটা পাবো সেটা পাবো 5544, ঠিক আছে। কত, 5544 বাই 100, তাহলে হবে 55.44 বর্গ সেমি। তাহলে আমাদের উত্তর চেয়েছে যে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। উত্তরটা লিখব, অতএব ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। অ্যান্সার হয়ে গেল। তাহলে 7 অঙ্কটা শেষ হলো। এবার আমরা 8 অঙ্কটা করব। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তা হিসাব করি। নিরেট গোলক, এখানে নিরেট গোলক বলতে, এবং এখানে কি বলা আছে, দুটোরই একটা ব্যাস বলা আছে, এখানেও কিন্তু ব্যাসার্ধ বলা আছে। তাহলে এখানে 2r বলা আছে, এখানে r বলা আছে। এবার কি, একটা গলাচ্ছি এবং অন্য একটা গোলক তৈরি করছি, এই ক্ষেত্রে কিন্তু আয়তনটা লাগবে, এটা আমাদের বুঝতে হবে। প্রত্যেকটা অঙ্ক পড়ে যদি আমরা বুঝে নিই তাহলে শুধুমাত্র ফর্মুলা পুট করলেই তো আমরা অঙ্কটা বেড়ে যাব। এই ক্ষেত্রে আমাদের দুটো গোলক, প্রথমে একটা গোলক হচ্ছে, এটাকে গলিয়ে একটা নতুন গোলক হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমেই যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি। 8 অঙ্কটা যেটা লিখবো সেটা হচ্ছে নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ। ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ বের করে নেব। নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ 14 আছে, তাহলে 14/2, এককটা সেমি আছে, তাহলে 14/2 মানে হচ্ছে 7 সেমি। এখানে বড় হাতের আর ধরলে ভালো হয়, দুটো যেহেতু ব্যাসার্ধ আছে, ঠিক আছে। এবার যেটা বার করবো সেটা হচ্ছে আয়তন। তাহলে অতএব নিরেট সিসার গোলকের আয়তন, ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, এককটা হবে ঘন একক। এখানে 4/3 পাইটা রেখে দিলাম, আর এর মান কিন্তু হচ্ছে 7, তাহলে গণিত 7 কিউব, এটা হবে ঘন সেমি, ঠিক আছে। এবার নতুন একটা গোলক তৈরি হচ্ছে, ঠিক আছে, ওটাকে গলিয়ে, তাহলে লিখব নতুন গোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 3.5, তাহলে 3.5 সেমি। তাহলে নতুন গোলকের আয়তন হবে, অতএব নতুন গোলকের আয়তন, ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, এখানে হবে ঘন একক, তাহলে এখানে হবে 4/3 পাই, আরটা হবে 3.5, তাহলে 3.5 তার কিউব, এখানে হবে ঘন সেমি। এখানে বলে দিয়েছে এবার উত্তর যেটা চেয়েছে যে কতগুলি নিরেট গোলক তৈরি হবে।
তাহলে অতএব দুটো আয়তন আমরা পেয়ে গেলাম, এখানে একটা আয়তন পেয়েছি এবং এখানে একটা আয়তন পেয়েছি। তাহলে এই আয়তন অর্থাৎ আগের যে আয়তন সেই আয়তন নতুন যে আয়তন সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে লিখব অতএব নিরেট গোলকের সংখ্যা, নিরেট গোলকের সংখ্যা সমান, নিরেট গোলকের সংখ্যা সমান কী হবে, আগে যে আয়তনটা আছে কত 4/3 পাই 7 গণিত 7 গণিত 7, আর এখানে যেটা আছে এটাও 4/3 পাই 3.5 কিউব মানে তো 3 বার হবে। ঠিক আছে, এবার দেখো এখানে 3টের পর দশমিক আছে, তাই তো, এইটা কেটে গেল, এটাও কেটে গেল, 4/3 4/3 পাই পাই কেটে গেল। এটা আমরা সহজেই করে দিতে পারি যে 3.5 এটা 3 পয়েন্ট, এটা 7 আছে 2 দিয়ে হবে, কিন্তু একটু ভেঙে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 7 গণিত 7 গণিত 7, আর এখানে হবে 3টে 10, যেহেতু একটা পর দশমিক আছে তাহলে এখানে 35 গণিত 35 গণিত 35, কাটলাম 5 হলো, এটাও কাটলাম 5 হলো, এটাও কাটলাম 5 হলো, এটা কাটলে 2, এটাও কাটলে 2, এটাও কাটলে 2, 3টে 2-এর গুণফল হচ্ছে 8, তাহলে 8টি। তাহলে নিরেট গোলকের সংখ্যা বেরিয়ে গেল 8টি, এটাই অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে মানে 9 অঙ্কটা, 9 অঙ্কে কী আছে প্রথমে আমরা দেখে নিই। প্রথমে আমাদের অঙ্কটা পড়ে ভালো করে বুঝতেই হবে। 9 অঙ্কে বলছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকের ব্যাসার্ধ কত? এই ক্ষেত্রেও 3টের ব্যাসার্ধ বলা আছে, তাহলে এই 3টেকে গলাচ্ছে মানে 3টের আয়তন আমাকে যোগ করতে হবে, তারপর যে নতুন আয়তনের গোলকটি হবে তার আমাকে ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান বের করতে হবে। তাহলে এই 3টের আয়তন প্রথমে আমরা বের করে নেব, ঠিক আছে, এবং 3টের আয়তনকে শর্তানুসারে ওখানে সমান করিয়ে দেব। তাহলে আমরা কি পাবো, আমরা নতুন যে বড় গোলকটি হবে তার ব্যাসার্ধটা পেয়ে যাব। চলো অঙ্কটা শুরু করি। প্রথম গোলকের ব্যাসার্ধ R1 3 সেমি, অতএব প্রথম গোলকের আয়তন ফর্মুলা কি জানি 4/3, পাইটা পাই থেকে গেল, এখানে 3-এর কিউব, এককটা হবে ঘন সেমি, একটু শর্টকাটে করি। এবার দ্বিতীয় গোলক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ এটা R2 ধরি, এটা আছে 4 সেমি, তাহলে অতএব দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই, এখানে হবে 4-এর কিউব ঘন সেমি, দুটো হয়ে গেল। এবার তৃতীয় গোলকের ব্যাসার্ধ R3, এটা হবে 5 সেমি, তাহলে অতএব তৃতীয় গোলকের আয়তন 4/3 পাই, হবে 5-এর কিউব ঘন সেমি, তাহলে 3টের আয়তন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আর আমরা একটি নতুন গোলক পাচ্ছি, ঠিক আছে, বড় গোলক। এখানে লিখি বড় গোলকের আয়তন, এটা করি পাই বড় হাতের আর করি, তাহলে 4/3
পাই বড় হাতের আর কিউব ঘন একক। তাহলে এই যে তিনটে আয়তন আমরা পেয়েছি, এখানে একটা, এইটা একটা, এইটা একটা, এই তিনটের যদি আমরা যোগ করি তাহলে আমরা এই বড়টা পাচ্ছি। তাহলে শর্তানুসারে আমরা সমান করতেই পারি। তাহলে লিখি শর্তানুসারে 4/3 পাই বড় হাতের আর কিউব সমান 4/3 পাই গণিত 3 কিউব যুক্ত 4/3 পাই গণিত 4 কিউব যুক্ত 4/3 পাই গণিত 5 কিউব। ঠিক আছে, তাহলে এখানে 4/3 পাই আর কিউব রাখলাম। এখানে দেখো সবেই 4/3 আছে এবং সবেই পাই আছে, এগুলো কোনো কমন নিতে পারি। কমন নিলি 4/3 পাই পড়েকে থাকলো 3টে 3 এর গুণফল হচ্ছে 27, 3টে 4 হচ্ছে 64, 3টে 5 গুণফল হচ্ছে 125। তাহলে এই 4/3 আর এখানে 4/3 পাই পাই কেটে দিলাম। এখানে তাহলে থাকলো কি আর কিউব। এটার যোগফল কত? এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? 27 আর এখানে হচ্ছে 64 মানে 91। 91 সঙ্গে যদি আমরা 125 যোগ করি তাহলে পাবো 216। তাহলে এটা হচ্ছে 216। এখানে আছে কত? আর কিউব। এখানে 216 মানে কার কিউব? 216 মানে হচ্ছে 6 এর কিউব। তাহলে এখানে আর মানে কত? 6। এগুলো তো বা লিখে দেব। তাহলে আর এর মান কত বেরোলো? 6। এখানে আমার উত্তরটা কি চেয়েছে? যে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমাদের আর এর মানটাই তো চেয়েছে। তাহলে এবার উত্তর লিখে দেবো, অতএব বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। দেখো এটা অ্যান্সার। তাহলে আমাদের 9 অঙ্কটা সম্পূর্ণ হলো। এবার আমরা 10 অঙ্কটা করব। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। এই অঙ্কটা দুটো জিনিস বুঝতে হবে। একটি হচ্ছে গম্বুজটি কি অর্ধগোলাকৃতি, ঠিক আছে, এবং বলেছে উপরিতল মানে গম্বুজের পার্শ্বতলটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে, কারণ উপরিতলটাই রং হবে। এরপর এখানে যেটা দেওয়া আছে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ করতে হচ্ছে। এককটা ডেসিমিতে দেওয়া আছে কিন্তু এখানে আবার বর্গ মিটার আছে, তাহলে এককটা বর্গ মিটারে নিয়ে আসতে হবে, মানে মিটারে আনতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা করলে অঙ্কটা আমার হয়ে যাবে, এবং সেটা পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা বেরোবে তাকে যদি আমি 35 টাকা প্রতি বর্গ মিটার 35 টাকা দিয়ে গুণ করে দিই তাহলে আমি মোট খরচটা পেয়ে যাব। তাহলে 10 অঙ্কে যেটা আমাদের করতে হবে সেটা হলো, প্রথমে আমাদের লিখি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ লিখব। 10 অঙ্ক অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ আচ্ছা 42, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে 21। এককটা কী ছিল? ডেসিমিতে, তাহলে ডেসিমি, তাহলে এখানে 21 ডেসিমি। এটাকে আমরা কী করবো? মিটারে করবো বলেছি, তাই তো। তাহলে ডেসিমিটার থেকে মিটার 1 ঘর সরে আসবে, তাহলে 2.1 মিটার, ঠিক আছে। এরপর আমরা অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল করব। অতএব অর্ধগোলাকৃতি গম্বুজের
বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল পার্শ্বতল একই ব্যাপার, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এক্ষেত্রে হবে 2 গণিত 22/7 গণিত 2.1 গণিত 2.1। এককটা কি হবে? এককটা হবে বর্গমি। এবার 2 গণিত 22 গণিত 21 গণিত 21/7 গণিত 10 গণিত 10। তাহলে যেটা হচ্ছে 3 সাথে 21। তাহলে 2 গণিত 22 গণিত 3 গণিত 21, এগুলো যদি আমরা গুণফল করি যেটা পাবো সেটা হচ্ছে 2772, মানে 2772/100, নিচে 100 আছে। তাহলে এটা আমরা ভাগ করলে পাবো 27.72 বর্গ মিটার। এককটা বর্গ মিটারে পেলাম। এবার মোট খরচটা আমাকে বের করতে হবে। তাহলে প্রতি মিটারে কত খরচ? প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 35 টাকা। তাহলে অতএব মোট খরচটা লিখব। অতএব রং করতে মোট খরচ হবে, রং করতে মোট খরচ হবে 27.72 গণিত 35। এটা আমি তো গুণ করি, গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে 970.20 টাকা। ঠিক আছে, বা এইভাবে লিখতে পারি 970 টাকা 20 পয়সা, এটাও হতে পারে। তাহলে রং করতে মোট খরচ হবে 970 টাকা 20 পয়সা। এখানে এই অঙ্কটাও শেষ হলো। এইখানে আমাদের গোলকের পার্ট 2 এর 6 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করা হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 3 অর্থাৎ 11 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।